বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 2-এর লেকচার 7 আমি শুরু করব। এর আগের লেকচারে আমরা বিভব সম্পর্কে জেনেছিলাম। বোর্ডে আমরা দুটো বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছি, একটা সিলেট বোর্ড 2017, অপরটি হচ্ছে যশোর বোর্ড 2017। প্রথমে আমরা সিলেট বোর্ড 2017 এই সমস্যাটা সমাধান করব। এখানে বলা হচ্ছে যে দুটি চার্জ এ এবং বি আছে এবং যেখানে চার্জের মান দেওয়া আছে একটি 9 কুলম আর একটা 16 কুলম। 9 কুলম এন্ড 16 কুলম, এদের মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার এবং এ চার্জ থেকে 0.12 মিটার দূরে সি বিন্দুতে একটি চার্জ রাখা হবে। আপাতত তার অবস্থান হচ্ছে সি বিন্দুর দূরত্ব 0.12 মিটার। তো প্রথম প্রশ্ন, এখানে এ এর উপর বি এর বল কত? খুবই সহজ কোশ্চেন, এ এর উপর বি এর বল কত? তা আমরা এটার সমাধান করার চেষ্টা করি। প্রথমে ক, এ চার্জের উপরে বি এর বল, অ্যাকচুয়ালি যদি আমরা এখানে আলাদা করে আঁকি তাহলে এটা এ চার্জ, এটা হচ্ছে বি চার্জ এবং দুটোই ধনাত্মক। দুটোই ধনাত্মক হওয়ার কারণে কি হবে? পরস্পরকে বিকর্ষণ করবে। কাজেই এরকম হবে তাদের পরস্পর বিকর্ষণ বলের মান। উভয় বলই সমান হবে। এর উপর বি এর বল মানে এইটা চাওয়া হচ্ছে এফ, এটা যদি এফ হয় এটাও এফ বলতে পারি আমরা। সুতরাং এর উপর বি এর বল যে রাশিমালা এফ, যে কোনো একটা বের করলেই চলবে, এখানে উভয়টাই সমান হবে 1/4 পাই এপসিলন নট। আমরা ধরে নিব যে মাঝখানের মাধ্যমটা শূন্য মাধ্যম। তাহলে এখানে আমাদের যে দুটো আধান আছে, এখানে এ আর বি এর কথা বলা হচ্ছে, কাজে আমরা ধরে নিই যে এ এর আধান কিউ এ ইন্টু কিউ বি ডিভাইডেড বাই এদের দূরত্বের স্কোয়ার, অর্থাৎ দূরত্ব আর হলে তার স্কোয়ার। যদি আমরা মান বসিয়ে দিই 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ইন্টু কিউ এর মান হচ্ছে 9 আর কিউ বি এর মান হচ্ছে 16। আমি শুধুমাত্র জায়গার স্বল্পতার জন্য শুধুমাত্র আমি সংখ্যাটা লিখছি 9 ইন্টু 16। অবশ্যই এটা কুলম স্কোয়ার হয়ে যাবে। দূরত্বটা হচ্ছে 0.28 মিটার হোল স্কোয়ার। তাহলে আমরা এটা রেজাল্ট পাবো 1.65 ইন্টু 10⁻13 নিউটন। খুব সহজ সমাধান ছিল গয়ের জন্য, অর্থাৎ 3 মার্কের আনসার আমরা এখানে করে ফেললাম। এর উপর বি এর বল কত? এখন দেখব যে পরবর্তী প্রশ্ন খ, যেটা কিনা মূল প্রশ্নের ঘ, অর্থাৎ 4 মার্কের কোশ্চেন। সেখানে বলা হচ্ছে সি বিন্দুতে 1 কুলম চার্জ রাখলে, সামনে চিহ্ন নেই মানে এটা পজিটিভ চার্জ, কাজে 1 কুলম পজিটিভ চার্জ রাখলে চার্জটি কোনো বল অনুভব করবে কি? অর্থাৎ লব্ধি বলটা কি হবে? লব্ধি বল যদি থাকে তাহলে অনুভব করবে, লব্ধি বল যদি শূন্য হয়ে যায় তাহলে কোনো বল অনুভব করবে না। তাহলে আমাদের উদ্দেশ্যটা হবে এখানে লব্ধি বল বের করা। এটাও সহজ কোশ্চেন। তো ক্ষয়ের আনসারের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আবার যদি একটু এঁকে নেই তাহলে বোঝাতে সুবিধা হবে। এখানে সি বিন্দু রয়েছে, এটা এ, এটা বি। তো এইখানে যদি আমরা 1 কুলম ধনাত্মক আধান রাখি, পজিটিভ 1 কুলম যেটা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা ধনাত্মক এটা ধনাত্মক, একে বিকর্ষণ করবে। ধরে নিই সেই বলটা ধরলাম এফ এ সি, মানে এ থেকে সি বরাবর বল, সেটা এফ এ সি। আবার আলাদাভাবে বি চার্জকে যদি বিবেচনা করি তাহলে সেটিও সি বিন্দুতে যেহেতু ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ করবে, সেটা হচ্ছে এফ বিসি। এভাবে দুটো নাম দিলাম। এখন এই দুটোর যোগফল অর্থাৎ লব্ধি আমাদের নির্ণয় করতে হবে এবং দুটোর মান যদি সেম হয় তাহলে লব্ধি কত হবে? 0। আলাদা করে বের করি এফ এসি, তাহলে এফ এসি হবে 1/4 পাই এপসিলন নট, শূন্য মাধ্যম বিবেচনা সাপেক্ষে। আমরা এখানে লিখতে পারি যে কিউ এ
ইন্টু কিউ ধরলাম এটার 1 কুলম্ব চার্জ, এটাকে কিউ ধরলাম, ডিভাইডেড বাই এদের দূরত্বটা কত, এসি দূরত্ব, এ থেকে দূরত্ব সিতে, এসি স্কোয়ার। যদি মান বসিয়ে দিই তাহলে 9 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব স্কোয়ার, নিউটন, আর তারপরে মিটার স্কোয়ারটা পরে লেখা যায় ইন্টু কিউ এর চার্জ হচ্ছে আমাদের এখানে 9 কুলম্ব ইন্টু 1 কুলম্ব ডিভাইডেড বাই দূরত্ব ছিল 0.12 মিটার হোল স্কোয়ার, এবং মান বসালে, এটি ক্যালকুলেশন আমি করে রেখেছি, মান বসালে পাওয়া যাবে 5.625 ইন্টু 10⁻12 নিউটন। এই মানটাকে এখানে লিখে রাখি আলাদা করে, 5.625 ইন্টু 10⁻12 নিউটন, এটা বললাম এফএসি এর মান। এখন একইভাবে আমরা এফ বিসি বের করতে পারি। এফ বিসি এর ক্ষেত্রে আমাদের এইখানে এটা পরিবর্তন হয়ে হবে কিউ বি ইন্টু কিউ যেটা 1 কুলম্ব চার্জের মান, আর এখানে দূরত্ব দাঁড়াচ্ছে বিসি স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, তার সাথে গুণ হচ্ছে কিউবি হচ্ছে 16, আর তার সাথে 1 কুলম্ব ডিভাইডেড বাই এই দূরত্বটা কত, তাহলে সেটা পুরো দূরত্বটা ছিল 0.28 মিটার, সেখান থেকে 0.12 মিটার বাদ দিলে আমরা পেয়ে যাবো, একেবারে বিয়োগ আকারে লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি 0.16 আসবে, তবে এখানে লিখতে পারি 0.28 মাইনাস 0.12 মিটার স্কোয়ার, যেটার মান আসবে 0.16, এটা আলাদা করে বের করে নেওয়া যায়, এবং ক্যালকুলেশন করলে দেখা যায় যে এই মানটিও আসে 5.625 ইন্টু 10⁻12 নিউটন। এটার নাম দিচ্ছিলাম আমরা বিসি, এফ বিসি। তাহলে এফ এবি পেয়ে গেলাম, এসি পেয়ে গেলাম, এফ বিসি পেয়ে গেলাম, মান সমান, অতএব লব্ধি বল কত হবে, অতএব লব্ধি বল এফ যদি হয় তাহলে সেটি হবে, এইভাবে ভেক্টর চিহ্ন দিয়ে যদি লিখি তাহলে এফ এসি প্লাস এফ বিসি, আর মধ্যবর্তী কোণ কত এদের মধ্যবর্তী কোণ হবে, এই যে এটার মধ্যবর্তী কোণ 180, কাজে আমরা যদি যোগের সূত্র অর্থাৎ সামান্তরিক সূত্র ইউজ করি সেখানেও এটা 180 আসবে, অর্থাৎ এফ এসি স্কোয়ার প্লাস এফ বিসি স্কোয়ার প্লাস 2 এফ এসি এফ বিসি কজ 180, যেটার মান আসবে -1। -1 বসালে ফাইনালি এটা রেজাল্ট যেটা আসবে রুট ওভার করে সরাসরি সেখান থেকে লিখতে পারি, বা সরাসরি লিখলেও চলবে, অতএব মান কত হবে, অতএব মান লব্ধি বলের মান, লব্ধি বল এর মান এফ, সেটা হলে যে কোনো একটা থেকে একটা বাদ, এখানে তো বড় ছোট নাই, যদি বড় থাকতো তাহলে বড় থেকে ছোটটা বাদ দিতাম, এটা তখনই সরাসরি বাদ দিতে পারবো যদি মধ্যবর্তী কোণ 180 হয়, এখানে যেহেতু 180, কেউ চাইলে সাইড নোট দিয়ে দিতে পারবো যে মধ্যবর্তী কোণ 180 বিধা সরাসরি বাদ হচ্ছে, এক্ষেত্রে একটা থেকে একটা বাদ দিলেই হলো, কারণ দুটোই মানের বিবেচনায় সমান। তাহলে ফলাফলটা কত আসবে, ফলাফল 0, মান আমি বসালাম না, দুটোর মান সেম আসছে, এটা আর এটা সেম ভ্যালু, কাজে এটা মাইনাস এটা করলে 0, অর্থাৎ চার্জটি কোনো বল অনুভব করবে কি, তাহলে আমরা গাণিতিকভাবে দেখাতে পারলাম যে ওখানে যদি 1 কুলম্ব চার্জ রাখা হয় তাহলে সেটি কোনো বল অনুভব করবে না। এই ছিল প্রথম কোশ্চেন, প্রথম সৃজনশীল কোশ্চেন সিলেট বোর্ড 2017 এর দুটি প্রশ্নের সমাধান। এরপরে আমরা আরেকটা কোশ্চেনে যাব যেটা যশোর বোর্ড 2017। যশোর বোর্ড 2017 এই কোশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, প্রত্যেকটা কর্ণের নামকরণ করা হয়েছে এ বি সি ডি, এবং প্রত্যেকটা কর্ণেই +7 কুলম্ব রাখা আছে, +7 কুলম্ব পরিমাণ আধান প্রত্যেকটা কর্ণে স্থাপন করা হয়েছে। এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু বা আমরা বলতে পারি বর্গক্ষেত্রের কেন্দ্র হচ্ছে ও, এখানে সেটা ও চিহ্নিত আছে। তো প্রথম প্রশ্ন হলো যে যেটা গ অ্যাকচুয়ালি মূল কোশ্চেনের, এখানে সেটা আমরা ক লিখেছি, তো সেখানে হচ্ছে যে ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো,
তাহলে এই বিন্দুতে মূলত প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এটাকে বোঝার জন্য ছবিটাকে একটু আমি বড় করি। তাহলে এটা যশোর বোর্ডের হচ্ছে ক নাম্বার প্রশ্ন। এর জন্য এটা বোঝার জন্য আমরা একটু বড় করে ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা করি। বর্গক্ষেত্র প্রত্যেকটার বাহুর আমরা নাম দিলাম, এটা আর, মান পরে বসাবো। আর এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, প্রত্যেকটা 2 সেন্টিমিটার। আর এদের কর্ণটাকে এরকম আমরা প্রথমে ইন্ডিকেট করে নিই। এটা এ বি সি ডি, প্রত্যেকটাতে চার্জের পরিমাণ সমান এবং সেগুলো সব হচ্ছে 7 কুলম্ব। ধরে নিই সেখানে চার্জের মান হচ্ছে প্রত্যেকটাতে কিউ। তাহলে কিউ পরিমাণ আধান প্রত্যেকটাতেই আছে, যার মান সমান, সবগুলোরই মান সমান, চিহ্নও এক। মাঝখানে যেটা হচ্ছে কেন্দ্র ও, এইখানে নাম দিলাম কেন্দ্র ও। এখন প্রাবল্য হিসাব করতে হলে প্রাবল্যের যোগ আমাদের কি নিয়মে বের করতে হয়? প্রাবল্যের যোগ আমাদের ভেক্টরের যোগ করতে হয়। এর আগে যেটা করলাম সেটাও বলের হিসাব ছিল, সেটাও ভেক্টর যোগ, এটাও ভেক্টর যোগ। সেক্ষেত্রে আমরা এইখানে যেখানে প্রাবল্য বের করতে হয়, আমাদের বলেছে যে ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে প্রাবল্য যদি বের করতে হয় তাহলে সেখানে আমরা বিবেচনা করব একটি একক ধনাত্মক আধান আছে। অলওয়েজ প্রাবল্য নির্ণয় করার সময় আমাকে বিবেচনা করতে হবে যে বিন্দুতে আমরা প্রাবল্য নিচ্ছি সেই বিন্দুতে কি ধরনের আধান রাখবো? পজিটিভ 1 কুলম্ব আধান রাখবো। তাহলে পজিটিভ 1 কুলম্ব আধান যদি এখানে রাখি, তাহলে এটা যদি পজিটিভ আধান হয় তাহলে এই পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে এবং সেটাকে আমরা এরকম লিখতে পারি, বিকর্ষণ বলের দিকেই হবে তড়িৎ প্রাবল্যের দিক। কাজে এই বরাবর আমরা একটা তড়িৎ প্রাবল্য পাচ্ছি, ধরে নিলাম তার নাম হচ্ছে ইএ। একইভাবে বি আধান, এটার উপর যদি আলাদা করে বল প্রয়োগ করে এবং যেদিকে বল প্রয়োগ করবে সেদিকে হবে তড়িৎ প্রাবল্যের দিক, এটাও হবে ইবি, নাম দিলাম ইএ এবং ইবি। এবং সি আধান, তার উপরে বল প্রয়োগ করবে বিকর্ষণ, এবং সেটা হবে এই সি থেকে এর দিকে, অর্থাৎ এই বরাবর, এটার নাম দিলাম আমরা ইসি। এবং একইভাবে এদিকে আরেকটা বল কাজ করবে, সেটা ডি বিন্দুর জন্য বিকর্ষণ, সেটা হচ্ছে ইডি। এই মোট চারদিকে চার ধরনের আমরা তীব্রতার হিসাব দেখছি, চারটা আধানের জন্য আলাদা আলাদা তীব্রতা। এখানে লক্ষণীয় যেহেতু একটা বর্গক্ষেত্র, কাজেই তাদের আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এই প্রত্যেকটা তীব্রতার মধ্যবর্তী কোণ, পরপর দুটো তীব্রতার ইএ এবং ইবি এর মধ্যবর্তী কোণ 90, ইবি এবং ইসি এর মধ্যবর্তী কোণ 90, এটার মধ্যবর্তী কোণ 90, এই কোণটাও 90, চারটা কোণ এখানে 90 করে আছে। এটা খাতায় উল্লেখ করতে হবে যে যেহেতু বর্গক্ষেত্র এবং এদের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, সুতরাং প্রত্যেকটি তীব্রতার মধ্যবর্তী কোণ দাঁড়াবে 90 ডিগ্রি বা সমকোণ, এক সমকোণ। যদি এখন এই মানগুলো সব সমান হয় তাহলে এদের লব্ধিগুলো অবশ্যই, সামান্তরিক অঙ্কন যদি করি তাহলে লব্ধিগুলো অবশ্যই ঠিক মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ এইটার লব্ধি যদি এরকম বিবেচনা করি তাহলে এই বরাবর যাবে, যেটা কিনা ইএ প্লাস ইবি বোঝাচ্ছে। আর এখানে যদি সামান্তরিক আমরা অঙ্কন করি তাহলে এই লব্ধিটা উপরের দিকে যাবে, যেটা বোঝাবে ইসি প্লাস ইডি। তাহলে এই দুটো যদি এখন মানের বিবেচনায় সমান হয় এবং বিপরীত দেখা যাচ্ছে, তাহলে আমরা সেটাকে যোগ করে দিলে লব্ধি 0 হয়ে যাবে। আর যদি ইএ ইবি ইসি ইডি এদের চারটা যদি সমান না হয় তাহলে রেজাল্ট 0 হবে না। তাহলে এই ক্ষেত্রে এই মানটা দাঁড়াচ্ছে এরকম, আর এই ক্ষেত্রে মানটা দাঁড়াচ্ছে ইএ প্লাস ইডি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে 8। তো এখন আমরা আলাদা আলাদা করে চেষ্টা করি যে ইএ ইবি ইসি এগুলোর মান বের করা যায় কিনা। যেহেতু আর সবগুলোর সমান, কাজে এদের মধ্যবর্তী দূরত্ব যেটা হবে সেটা অ্যাকচুয়ালি আমরা এই কর্ণের অর্ধেক করলেই পাবো। হ্যাঁ, কর্ণের অর্ধেক। তাহলে আমরা এসি সমান কি লিখতে পারবো? তাহলে চিত্র থেকে
চিত্র থেকে আমাদের এসি বের করতে হবে, তাহলে এসি হবে অ্যাকচুয়ালি রুট ওভার, যদি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, আর এগুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরা হচ্ছে আর, কাজে আমরা লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কাজেই আমরা এটা লিখতে পারি 2r স্কোয়ার রুট ওভার, তাহলে থাকছে রুট 2r। অতএব এ ওটা কত, তাহলে এ ও বলি অথবা বি ও বলি অথবা সি ও বলি অথবা ডি ও বলি, সবই সমান এবং এটার নাম যদি আমরা আর প্রাইম দেই তাহলে সেটা হবে এটার অর্ধেক, অর্থাৎ রুট 2r এর অর্ধেক। রুট 2r এর অর্ধেক করলে কত হচ্ছে r বাই রুট 2, তাহলে প্রত্যেকটা কর্ণের অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে r বাই রুট 2। এখন আমরা যে কোনো একটার মান আলাদা আলাদা করে বের করতে পারি। আমরা এখানে একটু চেষ্টা করি, এখানে আমরা লিখে রাখলাম এটা ক প্রশ্ন উত্তর, আর এখানে আমরা প্রথমে শুরু করি ই এ দিয়ে, তাহলে অতএব ই এ সমান কি দাঁড়াচ্ছে 1/4 পাই এপসিলন নট, কোনো মাধ্যম সম্পর্কে উল্লেখ যেহেতু নাই আমরা ধরে নেব সেটা শূন্য মাধ্যম, আর এরপরে আমরা যে আধান থেকে বের করছি এটা ই এ অর্থাৎ এই আধান থেকে, তাহলে এখানে আধানের মান বসবে কিউ এ ডিভাইডেড বাই দূরত্বটা কত আর বাই রুট 2 হোল স্কোয়ার। আর প্রাইমও লেখা যেতে পারতো, তারপরে মান বসাই দিলে আমরা এটা সরাসরি লিখতে পারি। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে, আমি এই চিহ্নগুলোর মান ইচ্ছা করেই বসাবো না এখন, কারণ এখানে যদি সবগুলো সমান হয়ে যায় তাহলে একটা সুবিধা পাওয়া যাবে, কাটাকাটি করতে সুবিধা হবে। শুধু মান বসে সময় নষ্ট করার দরকার নেই, শুধুমাত্র আমরা কিউ এর মানটা বসাতে পারি যেটা কিনা 7 কুলম। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/4 পাই এপসিলন নট, এটা 7 কুলম ডিভাইডেড বাই আর স্কোয়ার বাই 2, তাহলে এটা দাঁড়ালো ই এর মান। ইবি কত হবে, ইবি আমরা শুধু সবগুলোর মান বের করছি, ই এ ইবি অবভিয়াসলি সেম হবে 1/4 পাই এপসিলন নট, এখানে হবে কিউ বি ডিভাইডেড বাই আবারও আর বাই রুট 2 হোল স্কোয়ার, যার মানটা অ্যাকচুয়ালি দাঁড়াবে 1/4 পাই এপসিলন নট, এটাও 7 কুলম আর স্কোয়ার বাই 2। একইভাবে দেখানো যায় যে এই মানগুলো অ্যাকচুয়ালি ইসি সমান হবে ইডি সমান হবে একই, সেম আসবে, শুধুমাত্র আমাদের এই কিউবি এর জায়গায় কিউসি কিউডি বসবে, কিন্তু মানের বিবেচনায় সবই 7 কুলম, কারণ আমাদের উদ্দীপকে সবই 7 কুলম দেওয়া আছে। তাহলে চারটা যে প্রাবল্য ইএ ইবি ইসি ইডি সবগুলোর মান সমান, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর যোগফল যা হবে ওটা দুটোর যোগফলও তাই হবে, অর্থাৎ যোগফল যেহেতু একই মানের কাজে প্রত্যেকটা দুটোর যোগফল সেম হবে। অতএব আমরা বলতে পারি যে লব্ধি প্রাবল্য বা প্রাবল্যের মান যদি লিখি তাহলে সেটা যদি ই হয় তাহলে সেটা হবে অ্যাকচুয়ালি ব্র্যাকেটে যদি দিই ই এ, এর আগে যুক্তিটা বলে নিতে হবে যে তারা সমান এবং মধ্যবর্তী কোণ 90, আদারওয়াইজ এটা লেখা যাবে না। ই এ প্লাস ইবি, নিচেরটা ই এ প্লাস ইবি মাইনাস উপরের দুটোর যোগফল ইসি প্লাস ইডি। তাহলে যদি আমরা এখানে দেখো মান বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা 1/4 পাই এপসিলন নট আর স্কোয়ার বাই 2 যদি একেবারে কমন নেই তাহলে কি হয়, কমনটা নিয়ে এখানে চলে আসি পরবর্তী লাইন, তাহলে 1/4 পাই এপসিলন নট আর স্কোয়ার বাই 2, তাহলে অ্যাকচুয়ালি 2টা উপরে যাবে আর নিচে আর স্কোয়ার এভাবে রাখলাম, আর যদি আমরা এখানে কমন ফেলে দেই তাহলে এই দুটার চার্জের মান 7 প্লাস 7 মাইনাস 7 মাইনাস 7, পুরোটার মান হবে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব একক। তাহলে এটার রেজাল্ট কি আসলো 0। তাহলে আমরা এখানে যাই লিখি না কেন তাহলে এতক্ষণ আমাদের এই মানগুলো বসালে সময় আরো বেশি লাগতো, অর্থাৎ এই মানগুলো বসালে প্রত্যেকটাতে 9.9 × 10⁹, আর এর মান বসাতাম 2 সেন্টিমিটার বসাতাম, বসানো যায় কিন্তু সময়টা
বেশি লাগবে। আমরা দেখাই রাখবো, এটা যখন উত্তরটা লিখবো তখন লিখে রাখবো যে এখানে আছে কি কি। এখানে লিখে রাখবো যে এখানে আমরা আর ধরেছিলাম আর সমান 2 সেন্টিমিটার। কিন্তু যখন আমরা দেখছি যে সবগুলো মান সমান হয়ে যাচ্ছে, তখন আলাদা করে মান বসানোর দরকার নেই। মানে ফাইনাল ইকুয়েশনে গিয়ে মান বসাবো, তারপরে যদি সমান হয় সেটারও বসার দরকার নেই, কারণ এখানে এই রেজাল্টটা আমার জন্য জানা যথেষ্ট ছিল। টোটালি আমার তীব্রতা কত আসলো? টোটাল তীব্রতা আসলো 0। কাজে আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম যে ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। ও বিন্দুতে প্রাবল্য হচ্ছে 0। যদি চার্জের হেরফের থাকতো, একটা কম একটা বেশি, তাহলে অবশ্যই আমাদের এই দুটোর যোগফল যখন করতাম তখন কি নির্ণয় করতে হতো, এটা একটু বুঝেই রাখি। তখন আমাদের এই দুটোর যোগফল হতো √ এই যে EA স্কোয়ার প্লাস EB স্কোয়ার প্লাস 2EA EB cos আলফা। cos আলফার মান তখন কিন্তু 90 ডিগ্রি হতো না। ধরে নাও EB এরকম, E এটা বড় মানে হলো, তাহলে কি এদের সামান্তরিক এটা 90 ডিগ্রি হবে? হবে না। এখানে অবশ্যই 90 ডিগ্রি হবে মধ্যবর্তী কোণ, কিন্তু এই মানটা আর তখন ওইটার এটার মান সমান হবে না। এখানে 90 ডিগ্রি বসুক, তাতে সমস্যা নেই, কিন্তু এখানে মানের বিবেচনায় এগুলো আলাদা হয়ে গেলে তখন রেজাল্টটা একে অপরকে নাকচ করবে না, ক্যান্সেল ইচ আউট হবে না। ঠিক আছে, কাজে এটা বুঝে রাখলাম। যদি 19-20 হয় তাহলে আমাকে এরকম করে দেখাতে হবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে প্রথমটার উত্তর। তারপরে আমরা দেখব এখন দ্বিতীয়টার উত্তর। অর্থাৎ এখানে আমি সব প্রশ্নটা পুরোপুরি লিখতে পারিনি, বোর্ডের জায়গার কারণে আমি এটা লিখে দিচ্ছি যে কেন্দ্রে ও বিন্দুতে বিভব 0 হওয়ার জন্য বি বিন্দুর আধানের কি পরিবর্তন করতে হবে? বি বিন্দুর আধানের কিরূপ পরিবর্তন করতে হবে? গাণিতিকভাবে দেখাও। এক্ষেত্রে আমরা বলেই দিয়েছে যে কেন্দ্রে বিন্দু বিভব ও বিন্দুতে বিভব কত হবে? 0। তো ও বিন্দুতে যদি 0 বিভব হয়, বলেই দিয়েছে যেহেতু বিভব স্কেলার, কাজে এখানে হিসাবটা আরো সহজ। মূলত প্রথমটা যদি দ্বিতীয়টাই সহজ, 4 মার্কেরটা, ওখানে ভেক্টর ক্যালকুলেশন, এটা স্কেলার ক্যালকুলেশন, এটা অনেক সহজ হবে। তো সেক্ষেত্রে আমরা 0 বলে দিয়েছে। তো ধরে নেই যে বি বিন্দুতে কত চার্জ রাখলে এটা 0 হবে, সেটা আগে আমরা বের করতে পারি। তাহলে যদি এ, এটা ঘয়ের ক্ষেত্রে যশোর বোর্ড খ, যশোর বোর্ড খ এর আনসারের ক্ষেত্রে আমরা দেখছি যদি এ বি সি ও ডি বিন্দুতে বিভব যথাক্রমে অল্প কথায় লিখছি VA VB VC ও VD হয়, তবে এদের কেন্দ্রে, তবে ও বিন্দুতে বিভব কি হবে? ও বিন্দুতে মোট বিভব, এখানে লব্ধি বলার দরকার নেই, এটা হচ্ছে মোট বিভব। ভি যদি হয় তাহলে সেটা হবে অ্যাকচুয়ালি সবগুলোর স্কেলার যোগ, VA প্লাস VB প্লাস VC প্লাস VD। শর্তানুসারে বা প্রশ্নে দেওয়া আছে যে কেন্দ্রের বিভব কত? 0। কাজে এইটা 0 বলে দিয়েছে। তাহলে অর আমরা এটার মান 0 বসালাম, আর এখানে প্রত্যেকটাই হবে 1/4πε0। এ থেকে আধানের জন্য সেটা হবে QA বাই এখানে আর, শুধুমাত্র এই দূরত্বটা। তাহলে এখানে কত ছিল? এটা r প্রাইম, আমরা এটা r প্রাইম নিলাম, r প্রাইম প্লাস একইভাবে 1/4πε0 QB বাই r প্রাইম, এখানে স্কোয়ার হবে না আর এর ক্ষেত্রে, তারপরে লিখতে পারি 1/4πε0 QC বাই r প্রাইম, একইভাবে 1/4πε0 QD বাই r প্রাইম। কিন্তু লক্ষণীয় যে QB আমরা এখানে কি করছি? QBটাই বের করতে চাচ্ছি যে QB এর মানটা কত হতে হবে। QB এর মানটা কত হলে QB এর মানটা অজানা রাখবো, আর বাদ বাকিগুলোর মান সব 7 বসিয়ে দিব। কারণ আমাকে বলেছে যে বিন্দুর আধান বিভব 0 হওয়ার জন্য বি বিন্দুর আধানের কিরূপ পরিবর্তন করতে হবে, তার মানে বি বিন্দুর আধানটা কেমন সেটা আগে জানতে হবে, তারপরে পরিবর্তন। তাহলে আগে আমরা জানবো যে বি বিন্দুর কত আধান থাকলে সেটা 0 হবে।
তারপরে বের করব যে সেটা কি পরিবর্তন করতে হবে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমরা যদি এখানে 1/4πε0 কমন নেই এবং একই সাথে 1/r প্রাইমও কমন নেই, তাহলে এটা দাঁড়িয়ে গেল কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি সমান এদিকে 0। তার মানে আমরা খুব সহজেই দেখাতে পারি যে অ্যাকচুয়ালি এই চারটা চার্জের যোগফল কত হচ্ছে 0। আমরা মান একেবারে বসিয়ে দিই, 7 কুলম প্লাস এটা কিউবি রেখে দিলাম প্লাস 7 কুলম প্লাস 7 কুলম সমান 0, আর এটা গুণ হয়ে গেলে পুরোটাই 0 হয়ে গেল। এখন তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ বি সমান কত, -21 কুলম। 7 7 7 3 7 21 ওর পাশে চলে গেল, একেবারে দিয়ে দিলাম -21 কুলম। কাজে বি বিন্দুর এইখানে যদি আমরা -21 কুলম চার্জ রাখি তাহলে এখানে বিভব 0 হবে, কিন্তু উত্তর এইটা নয়। মানে প্রশ্ন আমার কাছে এটা জানতে চাইনি, আমার কাছে জানতে চেয়েছে যে বি বিন্দুর আধানের কিরূপ পরিবর্তন করতে হবে। তার মানে এখন আছে কত, 7, থাকতে হবে কত, -21, তাহলে পরিবর্তনটা কত বোঝাই যাচ্ছে। তাহলে পরিবর্তনটা আমাকে কি করতে হবে সেটা আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। আমরা ধরে নেই যে কি পরিমাণ আধান রাখতে হলো সেটা আমরা পেয়ে গেলাম কিউবি। আর এখন অতএব আধানের পরিবর্তন যদি ডেল্টা কিউ ধরে নিই, ডেল্টা কিউ হলে এবং পূর্বের যে আধান ছিল 7 কুলম এবং পূর্বের আধান কিউ সমান 7 কুলম হলে ডেল্টা কিউ সমান কি লেখা যাবে, ডেল্টা কিউ সমান লেখা যাবে যে শেষ আধান বিয়োগ আদি আধান পার্থক্যের জন্য শেষ আধান এর পরিমাণ বা সংক্ষেপে আধান বিয়োগ আদি আধান বা পূর্বের আধান। তো শেষ আধান আমরা এখানে কিউ বি যেটা থাকতে হবে, আর আগে এখানে ছিল 7 কুলম, সেটা আমরা কিউ বললাম। তাহলে কত দাঁড়াচ্ছে, -21 মাইনাস এদিকে আদি আধান ছিল 7 কুলম, যার ফলাফল হচ্ছে -28 কুলম। অর্থাৎ -28 কুলম আধান যদি এখন আমরা এখানে বি বিন্দুতে স্থাপন করি, তাহলে আগে থেকে তো সেখানে 7 কুলম ছিলই পূর্বের আধান, অতিরিক্ত যদি -28 কুলম আধান এখানে দেই, দুইয়ে মিলে কত হবে, দুইয়ে মিলে হয়ে যাবে -21 কুলম। এবং তখন এইটার জন্য তখন ব্যালেন্স হবে, এখানে মধ্যবিন্দুতে বিভব 0 হবে। সুতরাং এটি ছিল আমাদের যশোর বোর্ড এর খ কোশ্চেনের সমাধান। তো এরকম আরো অনেক প্রশ্ন তোমরা পাবা এবং কিছু সমাধান করার প্রশ্নের উত্তরও তোমরা পাবা উদাহরণে। সেটি শাহজাহান তপনের বই থেকে হতে পারে অথবা প্রামাণিকের বই থেকে হতে পারে। এই দুটো বই থেকে তোমরা দেখবা যে বিভিন্ন বোর্ডের যে কোশ্চেন সেটা কিছু কিছু সলভ করে দেওয়া আছে বইয়ের মধ্যে এবং কিছু কিছু অনুশীলনীতে দেওয়া আছে। তো তোমরা আগে বোর্ডের গুলো করবা, মানে উদাহরণ যা আছে সব করবা। যে কোনো অনুশীলনী করার আগে সমস্ত উদাহরণ অ্যাকচুয়ালি করে নেওয়া উচিত। তাহলে দুটো বই থেকে উদাহরণগুলো তোমরা করবা, অ্যাটলিস্ট একটা বই থেকে তো করবাই। সমস্ত উদাহরণ যদি ভালো মতো জেনে নাও তাহলে প্রত্যেকটা সূত্রের ব্যবহার এবং সেই সূত্রগুলো কিভাবে বোর্ডে আসছে সেগুলো জেনে যাবা এবং সেটা ব্যবহার করা শিখবা, প্র্যাকটিস হবে। তারপরে অনুশীলনী অঙ্কগুলো করবা, করলে আশা করা যায় আর যে কোনো চ্যাপ্টারেই এরকম আর কোনো প্রবলেম থাকবে না। বোর্ডের কোশ্চেনগুলো সবগুলো প্রিপারেশন যদি নিতে পারো। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আগামী ক্লাসে আমরা আবারও মূল পড়ায় অর্থাৎ আমাদের থিওরিটিক্যাল পড়ায় আমরা ফিরে যাব। গোলাকার পরিবাহকের বিভব এবং একজোড়া আধান অর্থাৎ তড়িৎ দ্বিপোল নিয়ে আমরা আলোচনা করব।
এ পর্যন্ত সবাই তোমরা বাসায় ভালো মতো পড়বা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।